আজ থেকে ২৫০০ বছর আগে একটি মাত্র যুদ্ধে এত মানুষ মারা গিয়েছিল যে পুরো যুদ্ধক্ষেত্র ঢেকে গিয়েছিল লাশের স্তূপে। ভোরের আলো ফুটেছিল, কিন্তু সেই আলোতে দেখা গিয়েছিল শুধু ধ্বংস, শুধু মৃত্যু। দয়া নদীর জল সেদিন আর স্বচ্ছ ছিল না। রক্তের স্রোত মিশে গিয়েছিল নদীর প্রবাহে, আর পুরো নদী পরিণত হয়েছিল এক ভয়ঙ্কর রক্তের ধারায়। কিন্তু প্রশ্ন হল, কেন হয়েছিল এই নরকযজ্ঞ, আর কিভাবে এটি চিরকালের জন্য বদলে দিয়েছিল প্রাচীন বাংলার ইতিহাস? গল্পটা শুরু করতে হলে আমাদের ফিরে যেতে হবে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে। সেই সময় ভারতবর্ষে দাঁড়িয়েছিল এক অপ্রতিরোধ্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। তাদের রাজধানী পাটলিপুত্রের প্রাসাদ ছিল এতটাই বিশাল যে সেই যুগে এর তুলনা পৃথিবীতে খুব কমই ছিল। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রায় সমগ্র ভারতবর্ষ জুড়ে বিস্তৃত ছিল মৌর্যদের শাসন। এটি ছিল সেই সময়ের পৃথিবীর অন্যতম বৃহত্তম সাম্রাজ্য। আর এই বিশাল সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ। তার নাম সম্রাট অশোক। এমন একজন শাসক যার নাম শুনলে সমগ্র ভারত কেঁপে উঠত। তার ছায়া পড়ত রাজ্যের প্রতিটি কোণে। কিন্তু এই ক্ষমতার পেছনের গল্পটা ছিল অত্যন্ত অন্ধকার। অশোকের রাজসভায় কেউ তার চোখের দিকে তাকানোর সাহস রাখত না। বৌদ্ধ গ্রন্থ অনুসারে তিনি নিজের ৯৯ জন ভাইকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন। ক্ষমতায় বসার পর তাকে ডাকা হতো চণ্ড অশোক, অর্থাৎ নিষ্ঠুর অশোক। একের পর এক রাজ্য জয় করেছিলেন তিনি, নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে। তার তলোয়ার কখনো বিশ্রাম নেয়নি। পুরো ভারতবর্ষকে এক শাসনের অধীনে আনাই ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু একটি রাজ্য ছিল যেটি কিছুতেই মাথা নত করেনি। সেই রাজ্যের নাম কলিঙ্গ, বর্তমান ওড়িশা ও তার আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল। সবুজ উপত্যকা, সমৃদ্ধ বন্দরনগরী আর সমুদ্রের ঢেউয়ে ভাসা শত শত বাণিজ্য জাহাজ। কলিঙ্গ ছিল এক স্বর্গের মতো সমৃদ্ধ ভূখণ্ড। কলিঙ্গের বাজারগুলো ছিল প্রাণচঞ্চল। মশলা, রেশম, মৃৎশিল্প সবকিছুর বাণিজ্য চলত এখানে। সমুদ্রপথে তারা দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে কলিঙ্গ ছিল প্রাচীন বাংলার সাথে গভীরভাবে সংযুক্ত। একই নদ ব্যবস্থা, একই সমুদ্র উপকূল। কলিঙ্গের নৌবহর ছিল পূর্ব উপকূলের সবচেয়ে শক্তিশালী। তাদের রণতরীগুলো যখন সমুদ্রের বুকে ভেসে যেত, দূর থেকে দেখে মনে হতো যেন এক অজেয় শক্তির প্রতীক। আর সবচেয়ে বড় কথা, কলিঙ্গ কোনোদিন কারো কাছে আত্মসমর্পণ করেনি। কলিঙ্গের রাজা ছিলেন এক গর্বিত যোদ্ধা। তিনি জানতেন মৌর্যরা আসবে, কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন শেষ রক্তবিন্দু পর্যন্ত নিজের মাটি রক্ষা করবেন। আত্মসমর্পণ তার অভিধানে ছিল না। অন্যদিকে অশোকের জন্য কলিঙ্গ দখল করা ছিল কৌশলগত জরুরি প্রয়োজন। কলিঙ্গ ছাড়া তার সাম্রাজ্যের পূর্ব দিক অরক্ষিত থাকত। প্রাচীন বাংলার সাথে দক্ষিণ ভারতের যোগাযোগ সবকিছু নিয়ন্ত্রণ করত কলিঙ্গ। তাই খ্রিস্টপূর্ব ২৬১ সালে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। আর সেই সিদ্ধান্তের ফলে সমগ্র মৌর্য সাম্রাজ্যের সামরিক শক্তি একত্রিত হল। ৪ লক্ষেরও বেশি সৈন্য, হাজার হাজার রণহস্তি, অগণিত রথ ও অশ্বারোহী। দিগন্ত জুড়ে শুধু সেনাবাহিনী আর সেনাবাহিনী। এমন বিশাল বাহিনী ভারতবর্ষ আগে কখনো দেখেনি। এই বিপুল বাহিনীর একটি বড় অংশ এসেছিল প্রাচীন বাংলা অঞ্চল থেকে। অঙ্গ ও বঙ্গ জনপদের সৈন্যরা, যারা তখন মৌর্য সাম্রাজ্যের সরাসরি অংশ ছিল, তারাও যুদ্ধে যাচ্ছিল। তাদের চোখে মুখে ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল রণহস্তিরা। প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপত। লোহার বর্ম পরা এই বিশাল দেহী প্রাণীগুলো ছিল সেই যুগের ট্যাঙ্ক। যেখানে এরা এগিয়ে যেত, সেখানে কেউ দাঁড়াতে পারত না। অন্যদিকে কলিঙ্গও বসেছিল না। দয়া নদীর তীরে তারা প্রতিরক্ষা সাজিয়ে তুলেছিল। সৈন্যদের সাথে যোগ দিয়েছিল সাধারণ কৃষক, জেলে, কারিগর, এমনকি নারীরাও। কারণ সবাই জানত এই যুদ্ধে হারলে সবকিছু শেষ। সামনের সারিতে দাঁড়ানো এক তরুণ কলিঙ্গ সৈন্যের হাত কাঁপছিল। তার চোখে ছিল ভয়, কিন্তু সেই ভয়ের পেছনে জ্বলছিল এক অদম্য সংকল্প। সে জানত আজ হয়তো তার শেষ দিন, কিন্তু সে পিছু হটবে না। ২ বাহিনী মুখোমুখি দাঁড়ালো দয়া নদীর ২ তীরে। একদিকে মৌর্যদের বিশাল সেনাসমুদ্র, দিগন্ত পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে কলিঙ্গের তুলনামূলক ছোট কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ বাহিনী। ভোরের প্রথম আলো ফুটছিল। নদীর উপর কুয়াশা ভাসছিল।
পুরো পৃথিবী যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল। তারপর একটি যুদ্ধশিঙার তীব্র আওয়াজ ভেদ করল সেই নীরবতা। সেই শব্দ ছড়িয়ে পড়ল পুরো উপত্যকায়, আর সেই মুহূর্তে শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ। মৌর্যদের রণহস্তীরা সবার আগে ছাপিয়ে পড়ল। নদীর অগভীর জলের মধ্য দিয়ে তারা ধেয়ে গেল কলিঙ্গের দিকে। পানি ছিটকে উঠছিল চারদিকে, মাটি কাঁপছিল তাদের পদভারে। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর শেষ সময় এসে গেছে। তারপর এলো তীরের বৃষ্টি। একসাথে হাজার হাজার তীর আকাশে উঠল, এত তীর যে সূর্যের আলো ঢেকে গেল। মনে হচ্ছিল আকাশ থেকে মৃত্যুর কালো ছায়া নেমে আসছে পুরো যুদ্ধক্ষেত্রের উপর। সেই তীরের বৃষ্টি যখন কলিঙ্গের উপর আছড়ে পড়ল, তখন শুরু হলো আসল নরক। ঢালে, বর্মে, মাটিতে সর্বত্র তীর বিঁধছিল। কেউ কেউ ঢাল তুলে আটকাতে পারছিল, কিন্তু অনেকে পারছিল না। একের পর এক মানুষ লুটিয়ে পড়ছিল মাটিতে। তারপর শুরু হলো সম্মুখ লড়াই। তলোয়ারে তলোয়ারে ঝনঝনানি, বর্ষায় বর্ষায় সংঘর্ষ। রক্ত আর কাদা মিশে গিয়েছিল। প্রতিটি ইঞ্চি মাটির জন্য লড়াই চলছিল। মানুষ মরছিল, কিন্তু কেউ পিছু হটছিল না। কলিঙ্গের রণহস্তীরাও লড়ছিল প্রাণপণে, কিন্তু মৌর্যদের অসংখ্য বর্ষার আঘাতে একটা একটা করে তারাও ভেঙে পড়ছিল। একটি বিশাল হাতি যখন আহত হয়ে পেছনের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো, সেই দৃশ্য ছিল একই সাথে মহিমান্বিত আর হৃদয় বিদারক। যখন কলিঙ্গের নিয়মিত সৈন্যরা শেষ হয়ে যেতে লাগল, তখন সাধারণ মানুষ অস্ত্র তুলে নিল। কৃষক, জেলে, কারিগর যারা কোনোদিন তলোয়ার ধরেনি, তারাও ঝাঁপিয়ে পড়ল যুদ্ধে। কারণ এটি ছিল তাদের মাতৃভূমির লড়াই, তাদের অস্তিত্বের লড়াই। এমনকি কলিঙ্গের নারীরাও তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তাদের চোখে আগুন, ভয় নয়, প্রতিশোধ নয়, শুধু নিজের সন্তান আর নিজের মাটি রক্ষার অদম্য ইচ্ছা। এই দৃশ্য ছিল একই সাথে ভয়ঙ্কর আর অসীম শ্রদ্ধার। দিনের পর দিন চলল এই রক্তস্নান। দয়া নদীর জল ধীরে ধীরে হয়ে গেল গাঢ় লাল। নদীতে ভাসছিল মৃতদেহ, ভাঙা অস্ত্র, ছেঁড়া পতাকা। মাটি এতটাই রক্তে ভিজে গিয়েছিল যে পা রাখলে পিছলে যেত। ভোর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার ভোর। যুদ্ধ থামেনি। দিনের পর দিন একই নরক চলেছিল। আকাশে ধোঁয়া, মাটিতে রক্ত, আর চারদিকে শুধু মৃত্যুর প্রতিধ্বনি। অবশেষে যুদ্ধ শেষ হল, কলিঙ্গ পরাজিত হল। কিন্তু বিজয়ের পর যে দৃশ্য অবশিষ্ট ছিল, তা বিজয়ের চেয়েও ভয়ঙ্কর। দিগন্ত পর্যন্ত শুধু লাশ আর লাশ, ভাঙা রথ, মৃত হাতি, ছিন্ন পতাকা, আর আকাশে শকুনের ঝাঁক। অশোকের নিজের শিলালিপি ত্রয়োদশ প্রস্তর লেখ অনুসারে এই একটিমাত্র যুদ্ধে 1 লক্ষ মানুষ সরাসরি নিহত হয়েছিল। 1 লক্ষ, শুধু একটি যুদ্ধে। এই সংখ্যা যে একবার ভেবে দেখুন। 1.5 লক্ষ মানুষকে বন্দি করে নির্বাসনে পাঠানো হয়েছিল, আর এর চেয়েও অনেক বেশি মানুষ পরে মারা গিয়েছিল দুর্ভিক্ষে, মহামারীতে, সংক্রমণে। এই পাথরে খোদাই করা সংখ্যাগুলো আজও সাক্ষ্য দিচ্ছে সেই ভয়াবহতার। কিন্তু এই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়টি এখনও বাকি। যুদ্ধ জেতার পরদিন সকালে সম্রাট অশোক নিজে ঘোড়ায় চড়ে বের হলেন রণক্ষেত্র দেখতে। ঘন কুয়াশার মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, আর প্রতিটি পদক্ষেপে তার সামনে উন্মোচিত হচ্ছিল ধ্বংসের এক অকল্পনীয় চিত্র। একসময় তিনি ঘোড়া থেকে নেমে হাঁটতে শুরু করলেন। তার রাজকীয় পোশাক ভিজে যাচ্ছিল রক্ত আর কাদায়। চারদিকে শুধু মৃতদেহ, আর তিনি যত এগিয়ে যাচ্ছিলেন তার মুখের ভাব ততই বদলে যাচ্ছিল। তারপর তিনি দেখলেন একজন মা তার মৃত সন্তানকে আঁকড়ে ধরে পড়ে আছে। মায়ের চোখ অর্ধেক খোলা, জীবনহীন, কিন্তু তার হাত এখনও সন্তানকে জড়িয়ে ধরে আছে, মৃত্যুর পরেও ছাড়েনি। অশোক সেই দৃশ্যের সামনে থমকে দাঁড়ালেন। একটু দূরেই একটি ছোট্ট শিশু বসেছিল তার বাবার ঠান্ডা লাশের পাশে। 4 বছরের শিশু, চোখে কোনো অশ্রু নেই, শুধু অসীম শূন্যতা। সে বুঝতেই পারছে না কি হয়েছে, কেন তার বাবা আর উঠছে না। এই দৃশ্য ছিল যুদ্ধের আসল মূল্যের সবচেয়ে নিষ্ঠুর প্রমাণ। আরেকদিকে এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন তার পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরের সামনে। তার সারা জীবনের সব সম্পদ, সব স্মৃতি, সব শেষ। তার চোখে অশ্রু ছিল না, কারণ অশ্রুও শেষ হয়ে গিয়েছিল। শুধু ছিল এক অবর্ণনীয় শূন্যতা। আর এই সব দেখে ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী সম্রাটদের একজন ভেঙে পড়লেন। অশোক হাঁটু গেড়ে বসে পড়লেন রক্ত ভেজা মাটিতে। তার মাথার মুকুট গড়িয়ে পড়ল কাদায়, আর তার মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, আমি কি করলাম। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, ঠোঁট কাঁপছিল,
যে মানুষটি কোনোদিন কারো সামনে দুর্বল হননি, সেই মানুষটি সেদিন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন। এই মুহূর্তটি ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী রূপান্তরের শুরু। সেদিন অশোকের হাত থেকে তলোয়ার পড়ে গেল, চিরকালের জন্য। তিনি সিদ্ধান্ত নিলেন, আর কোনোদিন যুদ্ধ নয়, আর কোনোদিন রক্তপাত নয়। সেই মুহূর্তে চণ্ড অশোক চিরকালের জন্য মরে গেলেন। আর জন্ম নিলেন ধর্মাশোক, ধার্মিক অশোক। তিনি গ্রহণ করলেন গৌতম বুদ্ধের অহিংসার পথ। ইতিহাসের এক রক্তপিপাসু বিজেতা রূপান্তরিত হলেন মানব ইতিহাসের অন্যতম মহান শান্তিকামী শাসকে। এই রূপান্তর ছিল অবিশ্বাস্য। যুদ্ধ পরিত্যাগের পর অশোক তার পুরো সাম্রাজ্য জুড়ে শান্তি, অহিংসা আর ধর্মের বাণী ছড়িয়ে দিলেন। অশোক স্তম্ভ স্থাপন করলেন, যার সিংহ চতুর্মুখ আজও ভারতের জাতীয় প্রতীক। কিন্তু এই রূপান্তরের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল একটি অঞ্চলের ওপর। সেই অঞ্চল হল প্রাচীন বাংলা। অশোকের বৌদ্ধ ধর্ম প্রচারের ফলে বাংলা পরিণত হয়েছিল বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্রে। পরবর্তী শতাব্দীগুলোতে এখানে গড়ে উঠেছিল সোমপুর মহাবিহার, সেই সময়ের পৃথিবীর অন্যতম বৃহত্তম বৌদ্ধবিহার, যা আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। গড়ে উঠেছিল বিক্রমশিলা মহাবিহারের মতো জ্ঞানকেন্দ্র, যেখানে শত শত পণ্ডিত পাম পাতার পাণ্ডুলিপিতে জ্ঞান সংরক্ষণ করতেন। তিব্বত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মানুষ আসত এখানে জ্ঞানের আলো খুঁজতে। জগদ্দল মহাবিহারে তিব্বতী ও দক্ষিণ পূর্ব এশিয়ার পণ্ডিতেরা বাংলার বৌদ্ধ পণ্ডিতদের সাথে পাশাপাশি বসে জ্ঞান চর্চা করতেন। বাংলা হয়ে উঠেছিল সমগ্র এশিয়ার বুদ্ধিবৃত্তিক রাজধানী। আর এই মহান পাল সাম্রাজ্য ছিল দক্ষিণ এশিয়ার শেষ বৌদ্ধ সাম্রাজ্য। এই সমস্ত জ্ঞানের ভাণ্ডার সংরক্ষিত ছিল পাম পাতার পাণ্ডুলিপিতে, সোনালি কালিতে লেখা সংস্কৃত ও পালি ভাষার গ্রন্থ, যেগুলোর প্রতিটি পাতায় ছিল অমূল্য জ্ঞান। এই সব কিছুর বীজ বপন হয়েছিল সেই একটি রক্তাক্ত দিনে দয়া নদীর তীরে। আজ সেই দয়া নদী শান্ত, স্বচ্ছ জল বয়ে যাচ্ছে সবুজ উপত্যকার মধ্য দিয়ে। তীরে ফুটে আছে বুনো ফুল, কোনো চিহ্ন নেই সেই প্রাচীন রক্তস্নানের। কিন্তু এই শান্ত জলের নিচে ঘুমিয়ে আছে ২৫০০ বছর পুরনো এক ভয়ঙ্কর স্মৃতি। অশোক স্তম্ভের সিংহ চতুর্মুখ আজও দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। সূর্যাস্তের সোনালি আলোতে সেই পাথরের সিংহগুলো যেন আজও বলছে, ধ্বংসের মধ্য থেকেও শান্তির জন্ম হতে পারে, নিষ্ঠুরতম হৃদয়ও বদলাতে পারে। যেখানে একদিন লক্ষ মানুষের রক্তে ভিজে গিয়েছিল মাটি, সেখানে আজ সবুজ ফসল দোলে বাতাসে। কৃষকেরা নিশ্চিন্তে কাজ করেন, জীবন চলে তার নিজের ছন্দে। শান্তি ফিরে এসেছে, কিন্তু ইতিহাস ভোলা যায় না। অশোকের সেই শিলালিপিতে আজও খোদাই করা আছে, সকল প্রাণী আমার সন্তান। আমি যেমন নিজের সন্তানের জন্য মঙ্গল কামনা করি, তেমনি সকল মানুষের জন্য আমি একই কামনা করি। এই কথাগুলো ২৫০০ বছর পরেও সমান প্রাসঙ্গিক। কলিঙ্গের যুদ্ধ আমাদের একটাই কথা শেখায়, যুদ্ধে কেউ জেতে না, সবাই হারে। লক্ষ মানুষের মৃত্যু শেষ পর্যন্ত জন্ম দিয়েছিল শান্তির, কিন্তু সেই শান্তির মূল্য ছিল অপরিমেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান প্রাচীন বাংলার আর কোন অজানা ইতিহাস জানতে চান। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।